এটা হচ্ছে রামমোহন রায়ের বাড়ি। সব ভগ্নদশা, কিন্তু ওটাকেই যতটা সম্ভব স্টেট আর্কিওলজিক্যাল বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। ঘণ্টেশ্বর বাবা, ঘণ্টেশ্বর বাবার বিশেষ পুজো হয় এখানে। নববধ ঘর রয়েছে এখানে, অন্নপূর্ণা মন্দির যেটা দেখালাম, আর এখানে একটা নাটমন্দির মতো রয়েছে। এই হলো ঘণ্টেশ্বর বাবা। প্রথম গোপাল, অভিরাম গোপাল শ্রীপাঠ। সো যাওয়া যাক। রত্নাবলী সতীপীঠ থেকে শুরু করে ঘণ্টেশ্বর বাবা, সাথে গোপীনাথজির মন্দির, এই সব কিছু জানতে আজকে পুরোটা কভার করতে চলে গেছিলাম খানাকুল, অর্থাৎ হুগলি জেলার খানাকুলে। গ্রাম্য পরিবেশের ভেতর দিয়ে যেতে বেশ ভালোই লাগছিল। প্রথমে যাওয়া তারকেশ্বর অবধি বালি স্টেশন থেকে, তারপর সেখান থেকে বাসে করে 1 ঘন্টার সময় লাগলো হুগলির এই খানাকুলে পৌঁছতে। তারপর সেখানে একে একে গোপীনাথজিকে দর্শন, তার সাথে সতীপীঠের অন্যতম পীঠ রত্নাবলী ও ঘণ্টেশ্বর বাবা, এবং তার সাথে অবশ্যই রয়েছে রাজা রামমোহন রায়ের জন্মভিটে, যেখানে সতীদাহ প্রথা তিনি বন্ধ করেছিলেন। তো ভিডিওটা স্কিপ না করে আজকে পুরো জায়গাটি দেখুন। হুগলির খানাকুল, যেটা পশ্চিমবঙ্গের অন্যতম একটা প্রাচীন জনপদ, যেখানে ইতিহাস বিজড়িত স্থান অনেক কিছু রয়েছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লাগবে, এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগছে এই খানাকুল পরিদর্শন করতে। একদিনের ভ্রমণে আপনারা যে কেউ ঘুরে আসতে পারেন এই খানাকুলে। সো আমি এখন রয়েছি বালিতে। এখান থেকে তারকেশ্বর লোকাল ধরে 9:24, তারকেশ্বর লোকাল ধরে যাব হচ্ছে তারকেশ্বর, দেন সেখান থেকে আমার যাওয়া স্টার্ট হবে। সো ভিডিওটা আজকে দেখতে থাকুন। সতীপীঠের একটি পীঠ রত্নাবলী। বালি স্টেশন থেকে তারকেশ্বর লোকালে করে তারকেশ্বর যেতে সময় লাগলো আনুমানিক 55 মিনিট মতো। মোটামুটি ট্রেন ফাঁকাই থাকে এই লাইনে, সেরকম একটা ভিড় থাকে না। শেওড়াফুলির পর থেকে গ্রামীণ বাংলায় আমি যেন ঢুকে গেলাম। দু সাইডে ধান চাষ হচ্ছে, তার সাথে আলুর ক্ষেত, রবি শস্যের চাষে চারপাশটা বেশ ভালোই লাগছিল শীতের শেষ বেলায়। তো হালকা ঠান্ডা নিয়েই শনিবার চলে গেছিলাম মাঘী পূর্ণিমার আগের দিনে খানাকুলে। খানাকুলটা যাওয়ার আমার বড় ইচ্ছে ছিল। মূলত এই জায়গাটিতে বর্ষাকালে বেশ ভালোই বন্যা হয় শুনেছি, কিন্তু খানাকুল যে একটা ইতিহাস বিজড়িত স্থান এবং সেখানে যে অনেক কিছু ঘোরার আছে সেটা গিয়ে বুঝলাম। সো আমি এখন এসে গেছি তারকেশ্বর। এটা প্ল্যাটফর্ম 1-এ নামালো। দেন এখান থেকে এই দেখতেই পাচ্ছেন এখানে ওভারব্রিজ রয়েছে, ফুট ওভারব্রিজ দিয়ে আমাকে যেতে হবে ওই পারে, ওখান থেকে বাস ধরবো। তারকেশ্বরের ওপর ভিডিও আমি অলরেডি গত বছর একটা করেছিলাম শ্রাবণ মাসে, যেখানে আমি শ্রাবণে এসেছিলাম অফ ডেতে, মানে সোমবার আসিনি। সেই দিনকে আমি তারকেশ্বরের মন্দিরে জল ঢেলে পুজো দিয়ে গেছিলাম। তো পারলে সেটা ভিডিওটা দেখে নেবে। আজকে আমি যাচ্ছি রত্নাবলী মন্দির। সতীপীঠের একটা পীঠ হচ্ছে রত্নাবলী। তো সেখানে যেতে গেলে ফার্স্টে আসতে হবে তারকেশ্বর, দেন তারকেশ্বর থেকে যেতে হবে খানা। রয়েছি তারকেশ্বর বাস স্ট্যান্ড। তারকেশ্বরে তো নেমে গেলাম, এখানে কিছু হালকা টিফিনও করে নিয়েছি। দেন এখানে বাস আছে খানাকুল যাওয়ার, এগুলো পরপর যাচ্ছে। মোটামুটি 40 মিনিট মতো টাইম লাগবে। 30 টাকার বাস ভাড়ার বিনিময়ে তারকেশ্বর থেকে খানাকুল যেতে সময় লাগে আনুমানিক 1 ঘন্টা 5 মিনিট মতো। তো প্রথমে পড়বে গোপীনাথজির মন্দির, তারপর পড়বে ঘণ্টেশ্বর বাবার মন্দির। আমি প্রথমে নেমেছিলাম গোপীনাথজির মন্দির, তারপর যাই ঘণ্টেশ্বর বাবার মন্দির। সো ফাইনালি আমি চলে এসেছি এখন ঘণ্টেশ্বর মন্দির। এটা হুগলি খানাকুলের মধ্যে পড়ে, এবং রত্নাবলী সতীপীঠও এখানেই অবস্থিত। যাওয়ার পথে এখানে একটা বার্নিং ঘাট পড়ছে, তার পাশ দিয়ে আমাকে যেতে হবে, মানে তার উপর দিয়ে বলতে গেলে যেতে হবে। যদিও এখানে আমি ফার্স্টে ঘণ্টেশ্বর মন্দির দিয়েই শুরু করেছি। এখানে একটা জায়গায় রামনগর বলে বাস স্টপেজ রয়েছে, সেখানে নামিয়ে সেখান থেকে আমাকে পায়ে হেঁটে আনুমানিক 10 মিনিট মতো হাঁটতে হয়েছে এই ঘণ্টেশ্বর বাবার মন্দিরে যেতে। এটি মূলত একটি প্রাচীন জনপদ খানাকুলের, এবং বাঁ দিকে দেখতে পাচ্ছেন একটা শ্মশান ঘাট রয়েছে, সেইটার টোপকে আমাকে যেতে হবে এই ঘণ্টেশ্বর বাবার মন্দির।
এই ডান দিকে রাধা গোবিন্দ মন্দির আছে। এখানে হচ্ছে রাধা গোবিন্দজির মন্দির আছে, সেটা দর্শন করাই। এখানে বেশ কয়েকটা মন্দির আছে, একটি হচ্ছে অন্নপূর্ণা মন্দির আছে, মন্দির ষষ্ঠী মাতার মন্দির, আর এখানে পীর বাবার মন্দির। এই হচ্ছে রত্নাবলী সতীপীঠ, রত্নাবলী সতীপীঠ মন্দির। এখানে আছে বিশালাক্ষী মন্দির, আর অবশ্যই এখানে আছে ঘণ্টেশ্বর মন্দির। এখানে যে ষষ্ঠী মাতার মন্দির দেখতে পাচ্ছেন, যেটা ষষ্ঠী মাতার মন্দির, যেটা ষষ্ঠী মাতার মন্দির, আর এই হচ্ছে পীর বাবার মন্দির। রত্নাবলী সত্যপীঠের ওপর একটা ডিটেল ভিডিও আলাদাভাবে রয়েছে, এখানে আমি খানাকুলের টোটাল ভিডিও করছি বলে সংক্ষিপ্তভাবে জানাচ্ছি যে এই রত্নাবলী সতীপীঠ আসলে প্রতিষ্ঠা হয়েছিল আজ থেকে প্রায় 1000 বছর আগে। আসলে এখানে এই জায়গাটিতে গভীর ঘন জঙ্গল ছিল এবং পেছনে ছিল মহাশ্মশান। তো এখানের গোপালক মাধব কারকের একটি গরু রোজই সকালবেলায় আসতো এবং এই গভীর জঙ্গলের মধ্যে দুধ দোয়াতো নিজেই, এবং গরুটি বাড়িতে দুধ দিত না। সেটি অনুসন্ধান করতে মাধব কারক দেখেন যে তার গরুটি এখানে এসে রোজই দুধ দোয়াচ্ছে। তারপর তিনি একদিন স্বপ্নাদেশ পান যে এই জায়গাতে একটি পাথর রয়েছে, খনন কার্য করে পাওয়া যায় একটি শিবলিঙ্গ। পরবর্তী সময়ে এখানকার একজন সাধক জানতে পারেন যে এই জায়গাটিতে আসলে একটি শিবলিঙ্গ পাওয়া গেছিল, সেটিকে মন্দিরে প্রতিষ্ঠা করতে হবে, এবং বর্ধমানের রাজা পরবর্তী সময়ে ঘণ্টেশ্বর বাবাকে প্রতিষ্ঠা করেন। এরপর একজন তন্ত্র সাধক আগম্বরীশ তিনি একদিন স্বপ্নাদেশ পান যে ঘণ্টেশ্বর বাবার পাশে একটি পাথর মাটির তলায় নিমজ্জিত আছে। তারপর সেটিকে খনন কার্য করে জানতে পারা যায় যে সেটি আসলে মায়ের সতীপীঠের ডান কন্ধের অংশবিশেষ, যা পাথরে মাটির নিচে রয়েছে। এরপর অনেক রিসার্চ যাকে বলে, একেবারে অনেক ধরনের আলোচনা, অনেক সংগ্রহ করা হয় এবং দেখা যায় যে হ্যাঁ, এটি আসলে মায়ের ডান কাঁধের অংশ। সেই থেকে এটাই চলে আসছে যে এটি হলো রত্নাবলী সতীপীঠ। আসলে এই জায়গাটির পেছন দিয়ে রত্নাকর নদী বয়ে গেছিল, এবং কাছেই যে গোপীনাথজির মন্দির রয়েছে সেখানকার যে স্থাপক ছিলেন অভিরাম গোস্বামী, তিনি এখানে স্নান করতে এসে বেশ কয়েকটা জিনিস হারিয়ে ফেলেছিলেন। তখন তিনি রত্নাকর নদীকে অভিশাপ দিয়েছিলেন এবং বলেছিলেন, তুই কানা হয়ে যাবি। পরবর্তী সময় এই রত্নাকর নদী শুকিয়ে যায়, এবং সেই রত্নাকর নদীর পাশেই যেহেতু মন্দিরটি স্থাপিত, তাই মাকে সবাই রত্নাবলী নামেই পরিচিত, এবং অনেকে মা আনন্দময়ী নামেও ডাকেন। যেহেতু পেছনে শ্মশান ছিল, তাই অনেকে শ্মশানকালী বলেও তাকে ডেকে থাকেন বা পরিচয় হয়ে থাকে। যদিও এখন বর্তমান সময় এটি রত্নাবলী সতীপীঠ নামেই জানে, এবং পাশে ভৈরব হচ্ছেন ঘণ্টেশ্বর বাবা। তো এখানে প্রত্যেক মাসে অমাবস্যা তিথিতে পুজো হয়, এবং দীপান্বিতা কালী পূজার দিনে বিশেষ পূজা করা হয়ে থাকে। এখানকার ইতিহাস সম্বন্ধে ঠাকুরমশাই অনেক কিছুই বিস্তারিত জানিয়েছেন, যা আমার রত্নাবলী সতীপীঠ নামক আলাদা ভিডিওতে আপনারা সবটা জানতে পারবেন। সমস্ত সতীপীঠে যা কিছু দরকার সব উপকরণগুলি এখানে আছে। মহাশ্মশান, মহানদী, এই নদী দিয়ে কলকাতার সঙ্গে একদিন ব্যবসা বাণিজ্য চলত, এবং স্বয়ংভূ শিব সাধারণত দেখা যায় স্বয়ংভূ শিবের পাশে সতীপীঠগুলো আছে। মানে যেটা কাল ভৈরব আর কি, ভৈরব না, ঘণ্টেশ্বর শিব। হ্যাঁ, এখানে তো উনি ভৈরব। হ্যাঁ, উনি ভৈরব, সেটাই তো বলছি। এখানে আগে বলি প্রথা ছিল, এখনও অমাবস্যাতে বলি হয়, পশু বলি করা থাকে ছাগ বলি হিসেবে। আর ঘণ্টেশ্বর বাবার মন্দিরে যেটা জানতে পারলাম যে পূর্ণিমা তিথিতে বিশেষ ভোগ পাওয়া যায়, এবং 51 টাকা টিকিটে আপনারা ভোগ পেতে পারেন। এখানে বছরে 3টে বড় উৎসব হয়ে থাকে, ভৈমী একাদশী, শিবরাত্রি আর গাজন অর্থাৎ নীল ষষ্ঠীর দিনে বড় মেলা হয়। এছাড়া এখানে সারা বছরই অর্থাৎ এই রত্নাবলী সতীপীঠে যেটা জানা গেল, অন্ধকারে পুজো করা হয়। দিনের বেলায় দিনের আলোয়, রাতের বেলায় প্রদীপ জ্বালিয়ে পুজো করা হয়, কোনো ইলেকট্রিক বাতি জ্বালিয়ে এখানে পুজো করা হয় না। তো এখানে সন্ধ্যের পর আর কেউ থাকেও না, ঘণ্টেশ্বর বাবার কাছেও সবাই পুজো দিয়ে বেরিয়ে আসেন। এই রাত্রিবেলায় এখানে কেউ আর থাকে না। এটা হচ্ছে ঘণ্টেশ্বর বাবা। ঘণ্টেশ্বর বাবার বিশেষ পুজো হয়, এখানে নবদ ঘর রয়েছে, এখানে অন্নপূর্ণা মন্দির যেটা দেখালাম, আর এখানে একটা নাটমন্দির মতো রয়েছে। এই হলো ঘণ্টেশ্বর বাবা।
এখানে আশপাশে অনেকগুলো পুজো সামগ্রীর দোকান আছে, যেখান থেকে আপনারা 30 টাকা 50 টাকা ডালি কিনতে পারেন অথবা মিষ্টি কিনেও পুজো দিতে পারেন। আর এই যে পেছন দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রত্নাকর নদী, যা আজ শুকিয়ে গেছে কানা নদী হয়ে অভিসম্পাদপ্রাপ্ত হয়ে। এই রত্নাকর নদীর নামে এই জায়গাটির নাম হচ্ছে রত্নাবলী সতীপীঠ। এরপর যাই আমি ভেতরে ঘণ্টেশ্বর বাবার কাছে পুজো দিতে। সেখানেও ঠাকুরমশাই খুব সুন্দরভাবে পুজো দিয়ে দেন। যেহেতু এই জায়গাটি কালভৈরব হিসেবে পরিচিত, আর এই বললাম মায়ের যে অংশটি কাটা পড়েছে, সেই জন্যই এখানে দেখা যাচ্ছে যে পাথরে একটি কোষ্ঠী পাথরের মূর্তি রয়েছে বিষ্ণুর। আর এখানে সবাই প্রাণ ভরে ভক্তি ভরে পুজো করছেন ঘণ্টেশ্বর বাবার। সো আমি এখন চলে এসেছি গোপীনাথজির মন্দিরে। অ্যাকচুয়ালি এটা আমার কাছে পড়ছে, আগে পড়ছে গোপীনাথজির মন্দির, দেন তারপর পড়বে ঘণ্টেশ্বর মন্দির। তো ঘণ্টেশ্বরটাই এখানে ফেমাস, বাট দুপুরে ভোগের জন্য আমার মনে হলো এখানে আগে নেমে যাওয়াটা বেটার হবে। সেই জন্য আমি আগে এখানে নেমে গেলাম। এখানে পুজোটা দিয়ে কুপনটা কেটে আমার গেলে সুবিধা হবে। তো এটা হচ্ছে গোপীনাথজির মন্দির, দেখতেই পাচ্ছেন এটা গোপীনাথজির মন্দির। এখানকার খুব ফেমাস জায়গা যাকে বলে, খানাকুল এরিয়ার মধ্যে। খানাকুলে বেশ কয়েকটা জায়গা রয়েছে, তো আজকে পুরো খানাকুলটাই আমি এক্সপ্লোর করে নেবো, কেন টাইম বের করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। হোল ডে বের করা যায় না, এবার খাপছাড়া হয়ে যাচ্ছে। ওই জন্য ভাবলাম যে আমাকে যেভাবে হোক বের করতে হবে, মানে এরপর গরমও পড়ে যাবে। তো যতটা সম্ভব করে রাখি। চ্যানেলটা দেখুন, আশা করি ভালো লাগবে, কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের গ্রামাঞ্চলে, বিকজ এটা অনেকটাই ভেতরে এসছি আমি। কালকে মাঘী পূর্ণিমা, এটা হুগলি থেকে তারকেশ্বর, দেন তারকেশ্বর থেকে 1 ঘন্টা 10 মিনিট লেগেছে আমার এখানে আসতে। তো এখন রয়েছি গোপীনাথজির মন্দির, এটা এখানকার মধ্যে ফেমাস জায়গা। দেন এখান থেকে আরও 2.5 কিলোমিটার যেতে হবে, দেন পড়বে হচ্ছে রত্নাবলী মন্দির এবং রত্নাবলী সতীপীঠ এবং তার সাথে ঘণ্টেশ্বর মন্দির। এটা হচ্ছে দোলমঞ্চ, লেখাই রয়েছে দোলমঞ্চ। আর এটা হচ্ছে সিন্ধুদার কৃষ্ণনগর। তো বিষ্ণু উপাসক অভিরাম গোস্বামী আজ থেকে প্রায় 550 বছর আগে স্বপ্নাদেশ পেয়েছিলেন যে খানাকুলের এই স্থানে একটি নারায়ণ মূর্তি মাটির তলায় চাপা আছে। তারপর তিনি সেটা খনন কার্য করে সেখান থেকে এই গোপীনাথজিকে তুলে আনেন। এরপর এই মন্দিরেই প্রতিষ্ঠা করেন, মানে এই নবরত্ন বিশিষ্ট যে মন্দিরটি দেখতে পাচ্ছেন পুরনো বাঁ দিকের মন্দিরটি, সেখানে প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে এই মন্দির থেকে পাশে ডান দিকে একটি নতুন মন্দির তৈরি করা হয়, সেখানে গোপীনাথজিকে প্রতিষ্ঠা করা হয়। তবে বিশেষ কোনো উৎসব বা কোনো প্রয়োজনে কখনো কখনো গোপীনাথজিকে বাঁ দিকের মন্দিরে নিয়ে আসা হয়। বাইরে রাসমণ্ডপ, দোলমণ্ডপ রয়েছে, সেখানে বিশেষ উৎসব হয় দোল পূর্ণিমা ও রাস পূর্ণিমাতে। এই স্থানটিতেও ইতিহাস অনেক জড়িয়ে রয়েছে। অভিরাম গোস্বামী যথেষ্টই জনপ্রিয় মানুষ ছিলেন, সংস্কৃতে তার প্রচণ্ড জ্ঞান ছিল এবং তিনি বিষ্ণুর উপাসক ছিলেন। তার মধ্যে এক আধ্যাত্মিক শক্তি ছিল, যে কারণে তিনি রত্নাকর নদীকে অভিসম্পাদ দেওয়ায় সেটি কানা নদীতে পরিণত হয়। এই মন্দিরে দুপুরবেলায় 1টার সময় ঠাকুরকে ভোগ নিবেদন ও আরতি হয়। তারপর ভক্তদের মধ্যে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে। 100 টাকার বিনিময়ে আপনারা এখানে ভোগ খেয়ে যেতে পারেন। আমি প্রথমে বাসে করে এসে এই স্থানটিতে নামি, এই মন্দিরে পুজো দিই এবং ভোগের কুপন কেটে তারপর যাই রত্নাবলী মন্দিরে। কারণ ওই স্থানে দুপুরে কোনো ভোগের ব্যবস্থা নেই এবং খানাকুল চত্বরটি যেহেতু গ্রামীণ অঞ্চল, সেরকম একটা বিশেষ খাওয়ার ব্যবস্থা বা খাওয়ার হোটেল সেরকম কোথাও চোখে পড়েনি আমার। প্রচুর মিষ্টির দোকান আছে বটে, তাই আমি একটা অনুরোধ করব সবাইকে, যারা যারা খানাকুল পরিদর্শনে আসছেন, গোপীনাথজি মন্দির, রত্নাবলী সতীপীঠে যেতে চান, তারা অবশ্যই আগে এই গোপীনাথজির মন্দিরে নামুন। সেখানে ভোগের কুপন কাটুন 12টার মধ্যে, তারপর আপনারা যান রত্নাবলী সতীপীঠে পুজো দিতে। আমি ডেসক্রিপশন বক্সে এখানকার যে সেবায়িত আছেন তার নাম্বার দিয়ে রাখবো, চাইলে তার সাথে কন্ট্যাক্ট করে আগে থাকতে বলে রাখলে আপনার জন্য ভোগের কুপন রেখে দেবে। এখানে প্রায় 12-13 রকমের পদে দুপুরের ভোগের আয়োজন করা হয়, খুব সুস্বাদু। এখানে হচ্ছে গোপীনাথজির মন্দির, যেটা গুপ্ত বৃন্দাবন নামেও পরিচিত। আর তার ঠিক পাশে এখানে আরেকটা মন্দির আছে, মন্দিরটা এখন খোলা রয়েছে দেখতে পাচ্ছি। এটা সেই আগেকার দিনের খুবই সুন্দর জায়গা বলে, আর্কিটেকচারটা মানে দেখার মতো, জাস্ট ওয়াও। গোপীনাথজির মন্দির আসছেন তারা ওখানে দুপুরের ভোগ প্রসাদ খেয়ে অনেকে এই জায়গাটাও আসছেন। এটা মানে প্রপার্টিটা, প্রেমিসেসটা দারুণ জায়গা বলে, বেশ সাজানো গোছানো,
অ্যান্ড গোপীনাথজি মন্দিরের পাশেই হচ্ছে রাধাবল্লভজির মন্দির। এই স্থানটি মুর্শিদকুলি খাঁর একজন কর্মী হিন্দু, তিনি এই মূর্তিটি মুর্শিদাবাদ থেকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করেন। নয়তো এই মূর্তিটিকে মুর্শিদাবাদে ভেঙে ফেলা হতো। তো এটি হলো রাধাবল্লভজির মূর্তি। আটচালা বিশিষ্ট মন্দিরটির কারুকার্য এবং মন্দিরের স্থাপত্য শিল্পী দেখলে অবাক হওয়ার মতো। খুবই সুন্দর, দেওয়াল কেটে কেটে খুব নিখুঁত সূক্ষ্ম ইটের কাজ বোঝা যায়। মানে যাকে বলে ঠিক খানিকটা বিষ্ণুপুরের রাসমঞ্চের মতো। তো এই মন্দিরেও আপনারা ভোগ প্রসাদ পেতে পারেন। এখানে প্রায় ১২০০ থেকে ১৩০০ জন প্রত্যেক দিন আসেন, দুপুরে ভোগ পান। আমি আবারও বললাম, খানাকুল দর্শন যারা আসছেন তারা গোপীনাথজি অথবা রাধাবল্লভজির মন্দিরে দুপুরের খাবারের ব্যবস্থাটা করে নেবেন। আশপাশে কিন্তু খাবারের সেরকম কিছু ব্যবস্থা নেই কিন্তু, অথবা আপনাকে বাড়ি থেকে নিজের খাবার ব্যবস্থা করে আনতে হবে। ভেতরের কারুকার্য এবং গঠনশৈলী দেখার মতো। এই মন্দিরটিও আনুমানিক প্রায় ৫০০ বছরের পুরনো। এরপর আমি এখান থেকে চলে যাই রাজা রামমোহন রায়ের বসতভিটে দেখতে। যাচ্ছি আমি এখন খানাকুলের ভেতর দিয়ে, একটা রাস্তা আছে, এখান দিয়ে গেলে নাকি রামমোহনের বাড়ি পাওয়া যাবে। আমার জানা নেই রামমোহনের বাড়ি কোথায়, আমবাগান কোথায়, সতীদাহ প্রথার বিশেষ কিছু লেখা নাকি সেখানে রয়েছে। বাট আমি আপাতত হাঁটছি খানাকুলের গোপীনাথজির মন্দির থেকে, অনেকটা হয়ে গেল আমি হাঁটছি। এটা আমি শর্টস, পুরোটাই হচ্ছে রামমোহন রায়ের বাড়ি। পুরো প্রপার্টিটা হচ্ছে রামমোহন রায়ের যে জমিদারি ছিল সেটা মধ্যে অন্তর্গত। ২০ টাকা টিকিট কেটে আমি এই রামমোহন রায়ের জন্মভিটে, এবং বর্তমানে সেটি পশ্চিমবঙ্গ ট্যুরিজম ডিপার্টমেন্ট নিয়েছে, সেখানে পিকনিক স্পটও করা হয়েছে। তো সেখানে সতীদাহ প্রথা কীভাবে বন্ধ করা হয়েছে এবং রামমোহন রায়ের নিজের তৈরি যে বাড়িটি সেটা আজ প্রায় ভগ্নাবশেষে পরিণত হয়েছে, সেটাও আমি দেখে এলাম। ইতিহাস বিজড়িত স্থান অনেকটা জায়গা জুড়ে, যেখানে আজ ফুলের বাগান, গাছপালা দিয়ে সমারোহ। বেশ কয়েকটা সময় আপনারা এখানে কাটিয়ে যেতে পারেন। এটা হচ্ছে রামমোহন রায়ের বাড়ি, সব ভগ্নদশা, কিন্তু ওটাকেই যতটা সম্ভব স্টেট আর্কিওলজিক্যাল বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। লেখাই রয়েছে নাঙ্গলপাড়া তার মাতৃনিবাস থেকে বিতাড়িত হয়ে ১৮১৭ সালে রাজা রামমোহন রায় এই বাড়িটি তৈরি করেন। এখন ইটেন খিলারযুক্ত ছাদবিহীন ৪টি দেওয়াল দাঁড়িয়ে রয়েছে। রামমোহন রায়ের পত্নী উমা দেবী এখানে থাকতেন এবং রামমোহন রায় মাঝে মধ্যে কলকাতা থেকে এখানে থাকতেন। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন ২০০১ সালে আইন অনুযায়ী ২০২২ সালে এই স্থানটিকে ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে। ওকে, মানে এই জায়গাটায় আপাতত আমি ছাড়া আর কেউ নেই, এমন একটা ব্যাপার। কেউ খুব একটা আসেও না এবং এটা খুব একটা হাইলাইটেডও নয়। বেসিক্যালি খুব কিছু যে দেখার মতো রয়েছে তা নয়, সেই জন্যই অনেকে আসে না, মেবি বোঝা যাচ্ছে যে পিকনিক করতে হলে আসতে পারে, আদারওয়াইজ জাস্ট ওই বলে না যে বাগান বাড়ি, এটা হচ্ছে এই বাগান বাড়ি টাইপের। এখান থেকে বেরিয়ে সামনের একটা রামমোহন স্টপেজ পড়বে, রামমোহনের মূর্তি রয়েছে। সেখান থেকে সোজা বেশ খানিকটা গেলেই পড়বে রামমোহনের মামার বাড়ি, মানে যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই জায়গাটিতে এখন একটা নিদর্শনশালা, সংগ্রহশালা বানানো হয়েছে এবং এখানে সতীদাহর বেদি রয়েছে। মানে এখান থেকে তিনি সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। সেই সংশ্লিষ্ট বিষয় কিছু ইতিহাস বিজড়িত স্থান এবং সেগুলো সম্বন্ধে কিছু লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এরপর আমি এখান থেকে বেরিয়ে চলে আসি, দেন ধরে বাড়ি আসি ভায়া তারকেশ্বর হয়ে। তো এই হচ্ছে ওভারঅল খানাকুল, যেখানে গোপীনাথজির মন্দির, তার সাথে রাধাবল্লভের মন্দির রয়েছে এবং একটু এগিয়ে ২.৫ কিলোমিটার দূরে রয়েছে ঘণ্টেশ্বর বাবার মন্দির এবং তার সাথে রত্নাবলী সতীপীঠ রয়েছে। তো এই হলো ওভারঅল খানাকুল পরিদর্শন। যে কেউ একদিনের ট্যুরে ঘুরে যেতে পারেন হুগলি জেলার এই খানাকুলে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।